কারণ এতগুলো মাস পার হয়ে গেছে কিন্তু এখন অবধি কোনো চার্জশিট নাই যেখানে বলা হচ্ছে যে জাস্টিস খায়রুল হক ওখানে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন অথবা গুলির নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে আমরা কি মুখ খুলছি? নাগরিক সমাজ, সুশীল সমাজ, সুজন, তার যদি অন্য কোনো অপরাধ হয় যে জাজমেন্ট টেম্পার করছে, এটা সিভিল অফেন্স। আপনাদের যে ঐক্যমত্য কমিশন এটাকে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। তো সিলেক্টিভ প্রসেস, কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন। গণতন্ত্র ওখানে কোথায় ছিল? কিসের নির্বাচন? কে এসছে বাইরে থেকে, কে কথা বলতে পেরেছে? কেউ না। আমরা সেই ছবিটা আপনার সবার মনে আছে। আজকে খুব এক্সেপশনাল স্টেজে একজন নারী বসা, ওই ছবিটা আপনার মনে আছে যেখানে একজন নারী ছিল না। এই জুডিশিয়াল রিফর্ম কমিশন যেখানে আমার কলিগ ব্যারিস্টার শাওন খুব ভালো ভূমিকা পালন করেছেন, অবশ্যই নিঃসন্দেহে ওখানে একজন নারী ছিলেন না, একজনও না। পুরা বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে। আমাদের অল্প হলেও কয়েকজন নারী বিচারক বিচারপতি আছেন, অল্প হলেও আমরা কয়েকজন আইনজীবী আছি, লিটিগেন্ট অনেক আছেন, বিচার প্রার্থী অনেক নারী আছেন, একজনে কিন্তু ওখানে সম্পৃক্ত করা হয়নি। সো আমরা অন্তর্বর্তীকালীন প্রসেসটা অফকোর্স সবাই আমরা সমর্থন করছি, কিন্তু ওই প্রসেসেও দ্য পয়েন্ট ইজ যেটা আমরা সবাই বুঝেছি যে গণভোটে ভোট দেওয়া, হ্যাঁ মানে পরিবর্তনের জন্যে ভোট দেওয়া। এগুলো এই স্লোগানগুলো আপনার চারিদিকে দেখেছেন, সারা দেশ জুড়ে দেখেছেন যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিবেন। পরিবর্তনের মানেটা কি ওটা কিন্তু এভাবে ব্যাখ্যা সেভাবে দেওয়া হয়নি। সংস্কারের জন্য দ্যাটস ফাইন, উই ওয়ান্ট চেঞ্জ, এটা আমরা এগ্রি করতে পারি, এটার কনসেনসাস আমাদের আছে, আমরা সবাই চাচ্ছি, কিন্তু কীভাবে এক্স্যাক্টলি কী পয়েন্ট সেটা ওইভাবে আমরা ক্লিয়ার না। মোটা দাগে আমরা ক্লিয়ার, কিন্তু ফাইন পয়েন্টে অনেক ডিবেট হতে পারে। আই থিঙ্ক সেটাই হলো এখন পয়েন্ট, যে পয়েন্টে ব্যারিস্টার ইমরান সিদ্দিকীও বললেন যে বর্তমান আইনমন্ত্রী যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যখন কোর্টের সামনে ছিলেন সুপ্রিম কোর্টের সচিবালয়ের মামলায়, তখন উনি কিন্তু বলেছেন যে সচিবালয়ের ব্যাপারে আমার দ্বিমত নেই। এখনও উনি যেটা সংসদে বলছেন যে আমরা এই আইনগুলো আবার হয়তো করব, একদম যে করবে না সেটাও বলছে না। সো এখানে পূর্ববর্তী বক্তারা সবাই মানে খুবই হতাশা ব্যক্ত করেছেন যে এগুলো এখন একদম হবে না, সবই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে, আমরা কিছুতেই এগুলো আবার ফিরে পাবো না। আমার মনে হচ্ছে আমাদের এই কথা বলার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সংসদে যারা আছেন, যাদের হাতে ক্ষমতা আছে এখন পর্যন্ত এই আইনগুলো আবার আমাদের সামনে নিয়ে আসা, আমাদেরকে ফেরত দেওয়া, তাদের বোঝা যে আসলে এই পরিবর্তনটা সবাই চাইছে, একটা পজিটিভ চেঞ্জ চাইছে। আমরা ওই পিছনের দিকে যেতে চাই না যেখানে নির্বাহী বিভাগে যারা আছেন তারা বিচার বিভাগকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দমন করার জন্য। এই একটা বেসিক চেঞ্জ তো আমরা চাচ্ছি, এবং এই বেসিক চেঞ্জের জন্য এই দুটি আইন প্রয়োজন ছিল। এবং সবাই যে একজন জাস্টিস একটা পেন ড্রাইভ কিনবেন যেখানে ওনার ডকুমেন্টসগুলো রাখবেন, সেটার জন্য ওনার একটা বিশাল, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে কী প্রক্রিয়ার মধ্যে যেতে হয় ওইটার অনুমোদন পাওয়ার জন্য, ওটা যাতে ফাইনালি ওটার জন্য খরচ একটা করা হয়, ডিসবার্স করা হয়, ওটা উনি নিতে পারেন। ওই প্রসেস থেকে ওনাদের অবশ্যই মুক্ত হওয়া উচিত, ওটা তো একটা মিনিমাম জিনিস। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলে গেছেন আই থিঙ্ক একজন পূর্ববর্তী বক্তা, যে জুডিশিয়ারির কাছে পরিপূর্ণ কন্ট্রোল যে চলে আসবে, যে তারা তাদের নিজেদের সিস্টেমটা কিভাবে পরিচালনা করবেন। তার মধ্যে শুধু জুডিশিয়ারিতে যারা আছেন তারা না, জুডিশিয়াল স্টাফও যারা আছেন সেখানে তাদের নিয়ন্ত্রণ তাদের কাছে আসবেন। এখন যে সমস্যায় আপনারা সবাই যারা বিচার প্রার্থী যারা যেটাতে ভুগছেন, যে কোনো স্বচ্ছ প্রক্রিয়া আপনারা পাচ্ছেন না, তাই না? একটা ফাইলিংয়ে যাবেন, একটা ফাইল এই কোর্ট থেকে ওই কোর্টে যাবে, সব কিছুর জন্য আপনাদের সেখানে বিভিন্ন ধরনের খরচ দিতে হচ্ছে। কোনো কিছু কিন্তু স্বচ্ছভাবে আনফর্চুনেটলি হয় না। এটা নিয়ে আমরা কেউ কথা বলি না, কাজও করতে পারি না। করতে হবে যে আইনটা অনুমোদন করা হয়েছে সেটাও যাতে প্রপারলি অনুসরণ করা হয়। একেবারে লাস্ট যদি 30 সেকেন্ড একটু কাইন্ডলি দেন, সময় নিয়ে নিই। ওকে, সো শেষ কথাটা ছিল যে আই থিঙ্ক আমাদের জি ওই আইনটা আমাদের এসছে, পজিটিভ আইন, ইন্টারিমের সময় এসছে, এবং ওই আইনটা ধরে রেখে এবং গভর্নমেন্ট ওটা না 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 আমি আমি অন্য বক্তা আছি যেটা শেষ করতে চাচ্ছি। সো এই আইনের বাইরে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন সংস্কারের কথা বলছি খালি ভবিষ্যতের সংস্কারের কথা না ভেবে আমাদের সামনে যা হচ্ছে সেটা নিয়েও কিন্তু সচেতন হয়ে মুখ খোলা দরকার। সো যে এই আইনগুলোর প্রেক্ষাপট, মানে এই আইনগুলোর দুটো আইনের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটটা ছিল যে জুডিশিয়ারি নিয়ে আমাদের পাবলিকের আস্থা অনেক কমে গেছে।
আমরা সবাই মনে করছি যে জুডিশিয়ারিকে আসলেই সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এই কথাগুলো আপনার এই ত্রয়োদশ সংশোধনী রায়টা যদি পড়েন সেখানে দেখবেন যে এগুলোর প্রতিফলন পাবেন, খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং অতীতে আমাদের এই গত 15 বছরের বা 17 বছরের কথা যদি বলি, আমরা দেখেছি কি কি ঘটনা ঘটে গেছে। সেই জাস্টিস এস.কে সিনহাকে কিভাবে জোর করে বাংলাদেশ থেকে বিদায় করা হলো, কিন্তু পরবর্তীতে দেখেন এত বছর পার হয়ে গেছে, সেটা নিয়ে আমরা আমাদের এই নাগরিক সমাজ থেকে সেরকম কোনো দাবি দেওয়া কখনো উঠাইনি যে এটার একটা সুরাহা হোক, আমরা যেন জানতে পারি কেন, কাদের ভূমিকা এখানে ছিল না কিভাবে বিদায় করা। এরপরে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের সুপ্রিম কোর্টে অবস্থান নিলেন আমাদের ছাত্ররা, আর অনেকে সেই অবস্থানের মুখে প্রায় আমাদের পুরো অ্যাপেলেট অনেকে পছন্দ করেন না। আমাদের একজন চিফ জাস্টিস খায়রুল হক, উনি এখন অনেক মাস, যিনি ওই কন্ট্রোভার্সিয়াল আমাদের সেই ত্রয়োদশ সংশোধনীর যে রায়টা সেটাও দিয়েছেন, এর বাইরে অন্যান্য কিছু রায় আছে যেগুলো নিয়ে অনেকের সমস্যা আছে, কিন্তু উনি এখন অনেক মাস ধরে জেলখানায় কিসের জন্য? ওইসব রায় লেখার জন্য না। উনি জেলখানায় কেন আছেন? জেলখানায় ওনাকে বিভিন্ন জুলাই হত্যা মামলায়, আমি বলতে পারি সম্পূর্ণ মিথ্যাভাবে ওনাকে সেখানে জড়ানো হয়েছে। মিথ্যাভাবে বলছি কেন? কারণ এতগুলো মাস পার হয়ে গেছে, কিন্তু এখন অবধি কোনো চার্জশিট নাই যেখানে বলা হচ্ছে যে জাস্টিস খায়রুল হক ওখানে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন অথবা গুলির নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে আমরা কি মুখ খুলছি? নাগরিক সমাজ, সুশীল সমাজ, সুজন, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, বার সমিতি, কেউ না, চুপ হয়ে আছি। কোর্টগুলো তাও জামিন দিচ্ছে, কিন্তু অনেক সময় কোর্টে যেটা করতে হচ্ছে, আমাদের দুইজন জাস্টিস যারা আমাদের সামনে আছেন ওনাদের ব্যাপারে আমরা দেখতাম যে ওনারা কোনো রায় দেওয়ার সময় ওনাদের সামনে যে কাগজপত্র, সামনে যে দুই পক্ষের আইনজীবী এবং ওনাদের বিবেক, এই তিনটা জিনিস বিবেচনা করে ওনারা রায় দিতেন। কিন্তু এখন এবং অতীতে যেটা আমরা দেখেছি, বিভিন্ন সময় বিচারপতিদের সেটা করা সম্ভব হয় না, তাদের পিছনে তাকাতে হয়, করিডোরে কোন গোয়েন্দা বাহিনীর কে আছে, কি রিপোর্ট করছে, এটা তাদের ভাবতে হয়। অনেকের এত বেশি অনেক চিন্তা থাকে, তারা তাই করেন। অতীতে দেখেছি জাস্টিস সিনহা যখন গেছেন, আমার মনে হয় গোয়েন্দা বাহিনীর কারণে উনি গেছেন। যারা রিজাইন করেছেন মেবি তাদের সামনে লোকজন ছিল, তাদের ভয় ছিল, ভীতি ছিল, সেই জন্য চলে গেছেন। এখন খায়রুল হক কেন বেরোতে পারছেন না? জামিন দেওয়ার পরেও ভাবতে হচ্ছে পরবর্তীতে কি হবে, যে জাস্টিস জামিন এখানে দিচ্ছেন এখনো না, তারপরে আবার শোন অ্যারেস্ট করা হয়েছে। আমি সেই জন্যই বলছি যে আমাদের এই দুইটা আইনের পক্ষে অবশ্যই বলবো যে এই দুইটা আইন পুনর্বহাল হোক আরো ভালোভাবে, আরো শক্তভাবে, কিন্তু পাশাপাশি আর তার যদি অন্য কোনো অপরাধ হয় যে জাজমেন্ট টেম্পার করছে, এটা সিভিল অফেন্স, এটা তো ক্রিমিনাল অফেন্স না। আচ্ছা, সুতরাং এগুলি করতে হবে। আর হচ্ছে ঠিক আছে, এটা আমরা কন্ডেম করলাম, এবং আপনাদের উচিত মানুষ যারা বেল পাবে তাদের বেল দিবেন না কেন, বিচার করেন। বেল মানে হচ্ছে একটা কনভিকশন উইদাউট ট্রায়াল। আর ওই যে গণভোট সম্বন্ধে আমার যতটুকু আমি জানি, এটা কম্পিটেন্ট অথরিটি হচ্ছে মজুমদার সাহেব বলতে পারবেন। আমরা 3টা গণভোট আগে রাখে হয়েছে। 3টা গণভোটের প্রশ্নের একটা ছক আপনি সামনে রাখেন, আপনি সাংবাদিকদের এটা ডিউটি যে এটার এই প্রশ্ন ছিল, এটার ওই প্রশ্ন ছিল, আপনি কম্পেয়ার করে দেখুন যে ওই প্রশ্নগুলি কিন্তু, যেমন জিয়াউর সাহেবের যেটা হইলো, প্রশ্নটা ছিল আপনি জিয়াউর রহমানের এই যেগুলো নীতি উনি করেছেন সেই নীতিগুলি কি আপনি সমর্থা, এটাকে আমরা মনে হয় ছোট করে দেখছি। এদের কোনো ডিগ্রি লাগবে না, এরা ভালোই বুঝে এবং তারা রায় দিয়েছে। কিন্তু এটা আমার মনে হয় প্রশ্নগুলি তারা বুঝে শুনেই দিয়েছে, ধরে নিতে হবে যদি না কোনো অভিযোগ থাকে। জি, থ্যাংক ইউ। কথা, এটাকে আমরা মনে হয় ছোট করে দেখছি। এদের কোনো ডিগ্রি লাগবে না, এরা ভালোই বুঝে এবং তারা রায় দিয়েছে। কিন্তু এটা আমার মনে হয় প্রশ্নগুলি তারা বুঝে শুনেই দিয়েছে, ধরে নিতে হবে যদি না কোনো অভিযোগ থাকে। জি, থ্যাংক ইউ। মিথ্যা মামলা দেওয়া, আমরা সুজনের পক্ষ থেকে প্রথম থেকেই সোচ্চার ছিলাম এই মিথ্যা মামলার ব্যাপারে। তো এই এবং আমরা বলেছিলাম যে একটা লয়ার্স প্যানেল তৈরি করে যারা ভিকটিম তারা যেন ওই যে কারা কারা সত্যিকার অর্থেই ওই তাদের বিরুদ্ধে যেই ইয়ে হচ্ছে